বাকিপুরে প্রশান্ত কিশোরের তৈরি নতুন যে লোক জনশক্তি পার্টি তারা জিতেছে। প্রশান্ত কিশোর এই জয়ের পর বলেছেন ডবল ইঞ্জিন সরকারের প্রতি অনেক প্রত্যাশা আছে এবং তিনি আশা করেন আগামী 3 বছরে বিহারের উন্নয়ন হবে এবং এটাও বলেছে যদি বিহারের উন্নয়ন হয় তিনি ডবল ইঞ্জিন সরকারকে সমর্থন করবেন। সুতরাং এটা মানুষের সহজেই বোধগম্য জয়টা কি আদৌ ইন্ডিজোটের নাকি এনডিএ ধরনের বিরোধী হয়। এক ধরনের বিরোধী সরকারের সাথে কোলাবোরেট করার বিশ্বাসী এবং সরকারের বিরোধিতা করবে যদি দেশের কোনো ক্ষতি রাজ্যের কোনো ক্ষতি সরকার করে। আরেক ধরনের বিরোধী তারা শুধু শাসকের বিরোধিতা করবে না, শাসকের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের বিরোধিতা করবে, দেশের বিরোধিতা করবে। এই প্রথম ধরনের বিরোধী হচ্ছে প্রশান্ত কিশোর, দ্বিতীয় ধরনের বিরোধী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একটা নতুন প্রজন্মের বিরোধীর আবির্ভাব হচ্ছে ভারতের রাজনীতিতে, এটা আসার কথা, যারা প্রতি পদক্ষেপে বিরোধিতা করবে না, সরকারের সমালোচনা করবে, প্রয়োজনে বিরোধিতা করবে, কিন্তু সরকার সদর্থক পদক্ষেপ নিয়ে সেই পদক্ষেপকে তারা সহযোগিতা করবে। সেটাই বেঙ্গল মডেল। ওই বেঙ্গল মডেলটাই আমি বিহারে এখন দেখতে পাচ্ছি। এই জয়টা কার্যত একটা নতুন শক্তির উদ্ভবের কথা বলছে বিহারে। এটা কিন্তু বিজেপির করা যায় যতটা, তার থেকে অনেক বেশি ইন্ডিজোটের করা যায়। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তারা বলেন, তিনি বলেছেন তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো। আর সেই রক্তকে, বাঙালির সেই রক্তকে চুরি করছে তৃণমূল কংগ্রেস। মমতাকে আমি জিজ্ঞেস করি, যদি বিজেপি নেতাজি বিরোধী হয়, মহাত্মা গান্ধীও কি নেতাজি বিরোধী ছিলেন? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যার সাথে মমতা এখন সখ্যতা করাতে চাইছেন, তারা পিপলস ওয়ার বলে একটি সাপ্তাহিক সংবাদপত্র ম্যাগাজিন বার করতো। তাতে 1942-43 সালে নেতাজির কার্টুন ছাপা হয়। নেতাজি যখন জার্মানিতে, পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ায়, নেতাজির কার্টুন ছাপায় নেতাজিকে একটি কার্টুনে গাধা বলে দেখানো হয়েছে, অপরদিকে তোজো কুকুর বলে দেখানো হয়েছে। তাহলে এই বামপন্থীরা যাদের সাথে মমতা এখন কাছে আসতে চেষ্টা করছেন, তারা কি নেতাজি বিরোধী? নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছেন 1944 সালে, কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে একটি কংগ্রেসের র্যালিতে জওহরলাল নেহরু বলেছিলেন সুভাষচন্দ্র বসু যদি জাপানের সাহায্য নিয়ে ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করেন, তিনি তরোয়াল হাতে তাকে প্রথম আটকাতে যাবেন। তাহলে নেহরু, অর্থাৎ নেহরুর নেতৃত্বে কংগ্রেস কি নেতাজি বিরোধী ছিল? এই প্রশ্নগুলো তো মমতাকে উত্তর দিতে হবে। গান্ধী, নেহরু, বামপন্থী এরা কি নেতাজি বিরোধী ছিল? এবারের পুরসভা নির্বাচনে কলকাতায় তৃণমূল শূন্য পেতে চলেছে। প্রধান বিরোধী হতে চলেছে বাম, তৃণমূল শূন্য হতে চলেছে। কারণ তৃণমূলের মূল শক্তি ছিল মুসলমান ভোট ব্যাংক, এবং মুসলমানেরাও আজকে উপলব্ধি করছে মমতা তাদের সাথে কি ধরনের প্রবঞ্চনা করেছেন। প্রবঞ্চনার কথাটা মুসলমান সমাজ কিন্তু উপলব্ধি করেছে, কি ধরনের দুর্নীতি হয়েছে। আগে শুনছিলাম যে তৃণমূল কংগ্রেস পাথর চুরি করেছে, বালি চুরি করেছে, গরু পাচার করেছে, চাকরি চুরি করেছে, রেশনের চাল চুরি করেছে। কালকে শুনলাম তৃণমূল কংগ্রেস যারা বাঙালির রক্ত চুরি করেছে। বাংলার মানুষ উপলব্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি দুষ্কৃতীদের সংগঠন যারা 15 বছর ধরে বাংলার সাধারণ মানুষের রক্ত লুটে পুটে খেয়েছে। এই তৃণমূল হচ্ছে টাইটানিক জাহাজের মতো ডুবছে। টাইটানিককে কেউ বাঁচাতে পারেনি, তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে। স্যার, বাকিপুর নিয়ে যে কথাটা উঠছে, বিশেষ করে বামেরা যে কথাটা ছড়াচ্ছে বলা চলে যে বিজেপির শেষের শুরু, কিন্তু এই একটা উপনির্বাচনে হার, যারা রাষ্ট্রের ক্ষমতা আছে, দেশের ক্ষমতা আছে, তাদের একটা উপনির্বাচনে হার, সেইখান থেকে তাদের ভবিষ্যৎ কি নির্ধারণ করা যায় আদৌ? বাকিপুরে বিজেপি হেরে গেছে, এটা ঠিক কথা, কিন্তু বিজেপির যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিহারে আরজেডি, তাদের জামানত চলে গেছে। আরজেডিকে সমর্থন করছিল কংগ্রেস, সিপিআই। তাহলে কি দাঁড়ালো? বাকিপুরে প্রশান্ত কিশোরের তৈরি নতুন যে লোক জনশক্তি পার্টি তারা জিতেছে, বিজেপি দ্বিতীয় স্থানে, এবং জামানত চলে গেছে ইন্ডিজোটে। সুতরাং এর থেকে একটা জিনিসই বলা যায়, বিহারে বিরোধী শক্তি একটা নতুন আসছে প্রশান্ত কিশোরের নেতৃত্বে। প্রশান্ত কিশোর এই জয়ের পর বলেছেন তার ডবল ইঞ্জিন সরকারের প্রতি অনেক প্রত্যাশা আছে এবং তিনি আশা করেন আগামী 3 বছরে বিহারের উন্নয়ন হবে, এবং এটাও বলেছে যদি বিহারের উন্নয়ন হয় তিনি ডবল ইঞ্জিন সরকারকে সমর্থন করবেন। সুতরাং এটা মানুষের সহজেই বোধগম্য জয়টা কি আদৌ ইন্ডিজোটের নাকি এনডিএর। স্যার, এখানে যাদের জামানত বাজেয়াপ্তের কথা আপনি বললেন, তারা কোথাও নিজের অসফলতা লুকানোর জন্য বিজেপির এই বিষয়টা তুলে আনছে আপনার কথা মনে হচ্ছে? প্রশান্ত কিশোর এমন একজন বিরোধী যিনি পশ্চিমবঙ্গে যে তৃণমূলের অংশটি এখন বিরোধী হিসেবে আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদের মতোই সরকারের সাথে কোলাবোরেট করায় বিশ্বাসী। দুই ধরনের বিরোধী হয়। এক ধরনের বিরোধী সরকারের সাথে কোলাবোরেট করায় বিশ্বাসী এবং সরকারের বিরোধিতা করবে যদি দেশের কোনো ক্ষতি, রাজ্যের কোনো ক্ষতি সরকার করে। আরেক ধরনের বিরোধী তারা শুধু শাসকের বিরোধিতা করবে না, শাসকের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের বিরোধিতা করবে, দেশের বিরোধিতা করবে। এই প্রথম ধরনের বিরোধী হচ্ছে প্রশান্ত কিশোর, দ্বিতীয় ধরনের বিরোধী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআইএম এর বিরোধিতা করতে গিয়ে টাটার প্রকল্পটাকে বাংলা থেকে তাড়িয়েছিলেন। কথাটা বলছি কারণ রতন টাটা নিজে বলেছেন
মমতার জন্যই বাংলা ছাড়লাম তিনি বলেছিলেন, এবং বাংলার ক্ষতি করে দিয়েছেন। সুতরাং আজকে একটা নতুন প্রজন্মের বিরোধীর আবির্ভাব হচ্ছে ভারতের রাজনীতিতে, এটা আসার কথা, যারা প্রতি পদক্ষেপে বিরোধিতা করবে না, সরকারের সমালোচনা করবে, প্রয়োজনে বিরোধিতা করবে, কিন্তু সরকার সদর্থক পদক্ষেপ নিয়ে সেই পদক্ষেপকে তারা সহযোগিতা করবে। সেটাই বেঙ্গল মডেল। এই বেঙ্গল মডেলটাই আমি বিহারে এখন দেখতে পাচ্ছি। কিন্তু স্যার এই যে বাকিপুরে বিজেপির হার এবং অন্য একটি পার্টির উত্থান, এটা কেন হলো আপনি কেন দেখছেন? মানে বিজেপির হারটার কারণ কি দেখছেন আপনি? দেখুন, প্রশান্ত কিশোর এই এনডিএর জয় একটা বড় ভূমিকা পালন করেছিলেন, কারণ উনি বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়েছিলেন। আপনি যদি দেখেন বিহারে বিজেপি পেয়েছিল 20% মতো ভোট, যদিও 200-র বেশি আসন পেয়েছিল তারা, মানে এনডিএ জোট, কিন্তু বিজেপির নিজের ভোট ছিল 20% মতো। প্রশান্ত কিশোরের লোক জনশক্তি পার্টি তারা 5% ভোট পেয়েছিল, আর আরজেডি বিজেপির থেকে বেশি 21 বা 22% ভোট পেয়েছিল। আরজেডির ভোটের পার্সেন্টেজ কিন্তু বিজেপির থেকে বেশি ছিল। কিন্তু কোথায় তফাৎ হয়ে গেল? এক নম্বর হচ্ছে জনতা দল ইউনাইটেডও বিজেপির সমসংখ্যক আসন এবার পেল, ভোটের শতাংশ সমসংখ্যক ছিল, এবং তারা তাদের আসন গতবারের তুলনায় অনেকটা বাড়িয়ে নিল। এক নম্বর তফাৎ হলো, সেখানে নীতিশ কুমারের ভাবমূর্তি একটা বড় ভূমিকা নিশ্চয়ই পালন করেছে। দ্বিতীয় তফাৎটা হলো যে প্রশান্ত কিশোর তিনি বিরোধী ভোটটাকে ভাগ করে দিলেন। 5% ভোট ভাগ করা, যেখানে বিজেপি 20% ভোট পাচ্ছে বিভিন্ন কেন্দ্রে, আর প্রশান্ত কিশোরের ভোটটা মোটামুটি উচ্চবিত্ত শ্রেণীর ভোট। এই ভোটাররা কিন্তু, যেটা হয়তো প্রতিষ্ঠান বিরোধী ভোট হতে পারত, সেই ভোটটাকে উনি ভাগ করে দিলেন। যুব সমাজের ভোট প্রশান্ত কিশোরের থেকে, সেই ভোটটাকেও তিনি সরিয়ে দিলেন আরজেডি থেকে। এটাই বিজেপিকে সাহায্য করেছিল। সুতরাং প্রশান্ত কিশোরের একটা উত্থান বিহারে কিন্তু হচ্ছিল, কিন্তু ন্যারেটিভটা ছিল আরজেডি বনাম বিজেপি বা এনডিএ, সেই জন্য এটা এত সামনে আসেনি। এখন সেই উত্থানটা দেখা যাচ্ছে, এটা স্বাভাবিক। আর উচ্চবর্ণের যুবক যুবতীদের একটা তো সরকার বিরোধিতার ব্যাপার, অ্যান্টি এস্টাবলিশমেন্টের ব্যাপার তো বিহারে দেখাই যাচ্ছে। কিন্তু এর পাশাপাশি আপনি যদি দেখেন, এটা সর্বভারতীয় ট্রেন্ড নয়, কারণ গুজরাটে বিজেপি বিরাট জয় পেয়েছে, উপনির্বাচনে বিহারে পরাজয় হয়েছে যেরকম, গুজরাটে বিরাট জয় পেয়েছে। সবচেয়ে বড় কথা, গুজরাটে বিজেপি কংগ্রেসকে হারিয়ে বিরাট জয় পেয়েছে, আর বিহারেও এই বাঁকিপুরেও কংগ্রেসের থেকে অন্তত 30,000 ভোটে এগিয়ে আছে বিজেপি। মানে কংগ্রেস আরজেডি জোটের থেকে প্রায় 30,000 ভোটের এগিয়ে আছে। সুতরাং এই জয়টা কার্যত একটা নতুন শক্তির উদ্ভবের কথা বলছে বিহারে। এটা কিন্তু বিজেপির পরাজয় যতটা, তার থেকে অনেক বেশি ইন্ডি জোটের পরাজয়। নিতিন নবীন তিনি সেই সিটে আগে জিতেছিলেন, তার বাবা সেই সিটে লড়তেন। কোথাও কি নিতিন নবীন ছেড়ে দেওয়ার ফলে এমন কোনো ফল কি আপনি বলবেন? দেখুন, কয়েকটা জিনিস খুব আশ্চর্য। নিতিন নবীনের ছেড়ে দেওয়ার সিট, বিজেপি কোনো বড় ক্যান্ডিডেট দিল না সেখানে, লাইট ওয়েট ক্যান্ডিডেট দিল, সেখানে প্রার্থী হয়ে গেলেন প্রশান্ত কিশোর। প্রশ্ন তো উঠেই যাবে, বিজেপি সিটটা ছেড়ে দিল না। মানে এখানে সেই ঘুরপথে বলছেন যারা এখন উল্লাস করছে, তারা আসলে বিষয়টা বুঝতেই পারছে না। রাজনীতির যে খেলা, সেই খেলায় অনেক সময় এক পা পিছিয়ে আসতে হয় 2 পায়ে যেতে গেলে। বিহারের বুকে প্রধান বিরোধী হচ্ছে আরজেডি। কালকে যদি সরকারের বিরুদ্ধে কোনো বড় অ্যান্টি ইনক্যাম্বেন্সি হয়, কারণ সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে, তাহলে তো আরজেডি সুযোগ থাকবে ক্ষমতায় আসা। কিন্তু প্রধান বিরোধী যদি প্রশান্ত কিশোরের লোক জনশক্তি পার্টিকে ভবিষ্যতে করে দেওয়া যায়, তাহলে কি হবে? বিরোধী ভোটটা ভাগ হয়ে গেল। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের ফলে 1998 সালে আখেরে লাভ হয়েছিল সিপিআইএম এর পশ্চিমবঙ্গে। সিপিআইএম আরো অনেকদিন টিকে গেছিল, কেননা বিরোধী ভোটটা কংগ্রেস আর তৃণমূলের মধ্যে ভাগ হয়ে গেল। আখেরে লাভ কিন্তু সিপিআইএম করেছিল। ঠিক একইভাবে যদি লোক জনশক্তি পার্টির এই যে উত্থান ঘটে, হয়তো 10 বছর পর তারা বিহারে ক্ষমতায় আসতে পারে, কিন্তু এই মুহূর্তে আখেরে লাভ বিজেপির হবে। স্যার, আরেকটা বিষয় একদমই অন্য বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কাল তিনি ফেসবুকে এলেন, মিডিয়াকে বহু সমালোচনা তিনি করলেন, এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বললেন, বিজেপি নেতাজি বিরোধী, নেতাজিকে অসম্মান করছে। এই যে স্টেটমেন্ট, কতটা সত্যি, কিভাবে দেখছেন একজন নেতাজি প্রাণ হিসাবে? দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন বিজেপি নেতাজি বিরোধী, তখন চন্দ্রকুমার ঘোষ, যিনি নেতাজির দাদা শরৎ বোসের নাতি, অমিয় বোসের ছেলে, তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছেন। তা যদি বিজেপি নেতাজি বিরোধী হয়, তাহলে তৃণমূল তো প্রধান বিরোধী শক্তি, তার সাথে চন্দ্রকুমার ঘোষ নিশ্চয়ই থাকতেন। সেটা তো তিনি থাকলেন না, মমতার সঙ্গ ছেড়ে দিতেন। নেতাজির বিরোধিতা ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই হচ্ছে। 1939 সালে নেতাজি যখন পট্টাভি সীতারামাইয়াকে হারিয়ে
কংগ্রেসের সভাপতি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন, তখন তার বিরোধিতা করেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। এবং নেতাজির বিরুদ্ধে, নেতাজিকে শুধু পদত্যাগ করতে হয়নি, নেতাজির বিরুদ্ধে 6 বছরের সাসপেনশন হয়েছিল, তিনি কোনো ইলেক্টেড পজিশনে থাকতে পারবেন না কংগ্রেসের অগস্ট 1939। তাহলে মমতাকে আমি জিজ্ঞেস করি, যদি বিজেপি নেতাজি বিরোধী হয়, মহাত্মা গান্ধীও কি নেতাজি বিরোধী ছিলেন? 2 নম্বর প্রশ্ন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যার সাথে মমতা এখন সখ্যতা করাতে চাইছেন, তারা পিপলস ওয়ার বলে একটি সাপ্তাহিক সংবাদপত্র ম্যাগাজিন বার করতো। তাতে 1942-43 সালে নেতাজির কার্টুন ছাপা হয়। নেতাজি যখন জার্মানিতে, পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ায়, নেতাজির কার্টুন ছাপায় নেতাজিকে একটি কার্টুনে গাধা বলে দেখানো হয়েছে, অপরটিতে তোজো কুকুর বলে দেখানো হয়েছে। তাহলে এই বামপন্থীরা, যাদের সাথে মমতা এখন কাছে আসতে চেষ্টা করছেন, তারা কি নেতাজি বিরোধী? 3 নম্বর, নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছেন 1944 সালে, কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে একটি কংগ্রেসের র্যালিতে জওহরলাল নেহরু বলেছিলেন, সুভাষচন্দ্র বসু যদি জাপানের সাহায্য নিয়ে ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করেন, তিনি তরোয়াল হাতে তাকে প্রথম আটকাতে যাবেন। তাহলে নেহরু, অর্থাৎ নেহরুর নেতৃত্বে কংগ্রেস কি নেতাজি বিরোধী ছিল? এই প্রশ্নগুলো তো মমতাকে উত্তর দিতে হবে। গান্ধী, নেহরু, বামপন্থী, এরা কি নেতাজি বিরোধী ছিল? এবার বিজেপির কথায় আসে। নিশ্চয়ই বিজেপির একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি আপত্তিজনক মন্তব্য করেছেন, প্রতিবাদ হওয়া প্রয়োজন। কিন্তু এর পাশাপাশি আমাদের মানতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই কিন্তু আজ ইন্ডিয়া গেটে, যেখানে একদিন রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল, যে মূর্তি সরিয়ে দেওয়া হয় 60-এর দশকের মাঝামাঝি, তারপর সরকার সিদ্ধান্ত নিতে পারছিল না কার মূর্তি ওখানে বসাবে। সেখানে গান্ধীর মূর্তিও বসাননি, নেহরুর মূর্তিও বসাননি, প্যাটেলের মূর্তিও বসাননি, শ্যামাপ্রসাদের মূর্তিও বসাননি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসিয়েছেন। এটা মানতে হবে যে নেতাজির 125তম জন্মবার্ষিকীতে যেভাবে সারা দেশে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে, যেভাবে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ সরকারের 75তম বার্ষিকীতে, সেটা এই ধরনের সম্মান কোনো প্রধানমন্ত্রী অতীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেননি, অত্যন্ত দুর্ভাগ্যজনক দেননি। নরেন্দ্র মোদী আজ দিয়েছেন। বিজেপি কে রিপ্রেজেন্ট করে? সেই কুচবিহারের সাংসদ নাকি নরেন্দ্র মোদী? এই প্রশ্নটা বোধ করার প্রয়োজন এসেছে। একটা শেষ প্রশ্ন করব স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শেষের জায়গাটা, এইরকম কি আশা করেছিলেন আগে? হ্যাঁ, আমি তো বলেইছিলাম। আপনি দেখুন, যখন বড় বড় বিশ্লেষকরা বলছিলেন কাঁটি কাটাক্কার বিরাট লড়াই, তৃণমূল বেরিয়ে যাবে, 180 আসন কমবে, 180 নিয়ে চলে, বড় বড় বোদ্ধারা বলেছিলেন। আমি বলেছিলাম বিজেপি 205 পাবে। প্রথমে আপনাদের চ্যানেলেই প্রথম নভেম্বর মাসে, যেদিন বিহারের নির্বাচনের ফল বেরোলো, আমি বলেছিলাম 180 বেশি আসন পেতে চলেছে বিজেপি। 19 এপ্রিল গিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি প্রেডিক্ট করি এবছর যে 205টা আসন পেতে চলেছে বিজেপি, 208টা পায় বিজেপি। তো সেই সব বোদ্ধারা তখন কোথায় ছিলেন? আজকে আমি স্পষ্ট আপনাদের চ্যানেলেই বলছি, এবারের পুরসভা নির্বাচনে কলকাতায় তৃণমূল 0 পেতে চলেছে, 0 পাবে তৃণমূল। এবং প্রধান বিরোধী হতে চলেছে বাপ। তৃণমূল 0 হতে চলেছে। কারণ তৃণমূলের মূল শক্তি ছিল মুসলমান ভোট ব্যাংক, এবং মুসলমানেরাও আজকে উপলব্ধি করছে মমতা তাদের সাথে কি ধরনের প্রবঞ্চনা করেছেন। সেই কারণে মুসলমান সম্প্রদায়ের যারা মূল, যেমন ফিরাদ, তারা মমতাকে ছেড়ে দিয়েছে। সেই প্রবঞ্চনার কথাটা মুসলমান সমাজ কিন্তু উপলব্ধি করেছে, কি ধরনের দুর্নীতি হয়েছে, কিভাবে। এখন তো দেখা যাচ্ছে, আগে শুনছিলাম যে তৃণমূল কংগ্রেস পাথর চুরি করেছে, বালি চুরি করেছে, গরু পাচার করেছে, চাকরি চুরি করেছে, রেশনের চাল চুরি করেছে। কালকে শুনলাম তৃণমূল কংগ্রেস মানুষের রক্ত চুরি, যারা বাঙালির রক্ত চুরি করেছে। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তারা বলেন, তিনি বলেছেন, তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো। আর সেই রক্তকে, বাঙালির সেই রক্তকে চুরি করছে তৃণমূল কংগ্রেস। এরা নেতাজির নাম মুখে নেওয়ার এদের কোনো অধিকার আছে বলে আপনার মনে হয়? বাংলার মানুষ উপলব্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি দুষ্কৃতীদের সংগঠন, যারা 15 বছর ধরে বাংলার সাধারণ মানুষের রক্ত লুটে পুটে খেয়েছে। সুতরাং তৃণমূল 0 হওয়ার পথে চলেছে, অন্তর্জলীন যাত্রা। উনি যাই বলুন না কেন, যাই করুন না কেন, এই তৃণমূল হচ্ছে টাইটানিক জাহাজের মতো ডুবছে। টাইটানিককে কেউ বাঁচাতে পারেনি, তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না।